গাড়ির ঝাঁকুনিতে মায়রার ঘুমন্ত মুখ হেলে কাঁচের সাথে গিয়ে লাগে। সময় যত যায় মেয়েটার মাথার তত ধাক্কা লাগে কাঁচের গায়ে। ইরফান একবার তাকায় মায়রার পানে, এরপর গাড়ির ব্রেক কষে। মায়রার দিকে এগিয়ে গিয়ে মেয়েটার মাথা বাম দিকে সরিয়ে দেয়। মায়রার বন্ধ চোখের কোণে ছিটে ফোটা পানির কণা চোখ এড়ায় না ইরফানের। ভুরু কুচকে যায় তার। মায়েরা একটু নড়ে চড়ে পিটপিট করে চোখ মেলে তাকালে তার মুখের সামনে ইরফানকে দেখে ভয় পেয়ে যায়। চোখ বড় বড় করে চিৎকার দিতে গেলে ইরফান ডান হাতে মায়রার মুখ চেপে ধমকে বলে, স্টুপিড, এটা রাস্তা, চিৎকার করছো কেন? মায়েরা ঢোক গেলে পলক ঝাপটা দেয় বার কয়েক। ইরফান শান্ত গলায় জিজ্ঞেস করে, কেঁদেছো কেন? মায়েরা অবাক হয়ে তাকায়, বারবার চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায়। ইরফান রেগে বলে, স্পিক আপ। মায়েরা ধমক খেয়ে কেঁপে ওঠে, দুহাত তুলে ইরফানের হাত তার মুখ থেকে সরানোর চেষ্টা করে। ইরফান নিজেই তার হাত সরিয়ে নেয়। মায়েরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। ইরফান গাড়ির গ্লাস নামিয়ে দেয়, আশেপাশে চোখ ঘুরিয়ে কিছু খোঁজায় ব্যস্ত হয় খানিক। কাঙ্ক্ষিত জিনিস হয়তো চোখে পড়ে। গাড়ি থেকে নেমে গটগট পায়ে সামনের দিকে যায়। মায়েরা জানলার দিকে তাকালে দেখলো বিকেল গড়িয়েছে, ধরায় সন্ধ্যা নামবে ভাব। কিছুক্ষণের মাঝেই তার পাশের দরজা খুলে যায়। মায়েরা ভুরু কুচকে তাকানোর আগেই তার কোলের ওপর ইয়া বড় ফুসকার প্যাকেট রাখে ইরফান। শুধু ইয়া বড় নয়, দোকানের হাফ বস্তার মতো যে প্যাকেটে ভরে ফুচকা রাখে দোকানদার, সেই প্যাকেট তার কোলের ওপর। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। ভাবনার মাঝেই ইরফান অপর পাশে এসে ড্রাইভিং সিটে বসে পড়ে। মায়েরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে। ইরফান সিট বেল্ট লাগিয়ে মায়েরার পানে তাকায়। মেয়েটাকে এমন অস্বাভাবিকভাবে তাকাতে দেখে ভুরু কুচকে বলে, হোয়াট? মায়েরা কথা বলতে ভুলে গিয়েছে। কোন রকমে নিজের মাঝের বিস্ময় দমিয়ে বলে, এতগুলো ফুচকা এনেছেন কেন? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, স্টপ ক্রাইং অ্যান্ড ফিনিশ ইট। বিস্ময়ে মায়েরার মুখ খানিক হাঁ হয়ে যায়। এই লোকটা কি কোনোভাবে ভেবেছে যে ফুচকার জন্য কেঁদেছে? সে ফুচকার জন্য কাঁদবে কেন? নিজ বাড়ির জন্য মন খারাপ হয়েছিল, তাই হয়তো অজান্তেই চোখের কোণে পানি জমেছিল। আর এই লোক দোকান তুলে এনেছে। মায়েরা বিস্ময় কণ্ঠে বলে, আপনি কি পাগল? পাগল বলায় ইরফান রেগে তাকায়। মায়েরা ইরফানের দৃষ্টি দেখে আমতা আমতা করে বলে, এগুলো দিয়ে আসুন, এতগুলো কিভাবে খাবো? ইরফান গাড়ি স্টার্ট দেয়। মায়েরা বিরক্ত হয়ে বলে, ফুচকার বাকি আইটেম কোথায়? ভেতরে সব আছে। ওই ভ্যানটা তুলে আনলেই পারতেন। ইরফান গম্ভীর গলায় বলল, গাড়িতে জায়গা হবে না। মায়েরা দু হাতে এত বড় ফুচকার প্যাকেট ধরে তার সাথে মাথা ঠেকিয়ে ইরফানের দিকে তাকায়। আপাতত তার খাওয়ার স্বাদ মিটে গেছে। সে ভাবছে গ্রামে গিয়ে একটা কবিরাজ দেখানোর ব্যবস্থা করবে ইরফানকে। সত্যি সত্যি যদি জিন ধরে থাকে তবে সেটা ছাড়াতে হবে। ইরফানের ফুপি ঘরের দরজা খুলে সামনে ইরফান আর মাইরাকে দেখে হাসে। তার ভাই ফোন করে বলেছে ইরফান আর বউ আসছে। মাইরা তাদের গ্রামের হওয়ায় ইরফানের ফুপির সাথে মাইরার বেশ ভালোই সখ্যতা আছে। কিন্তু মাইরার হাতে এত বড় ফুচকার প্যাকেট দেখে অবাক হয়ে বলে, কিরে মাইরা, তুই ফুচকার দোকান তুলে এনেছিস কেন? মাইরা ভেতরে যেতে যেতে বলে, আমি আনিনি গো খালাম্মা, তোমার এই ভাতিজা এনেছে। শুদ্ধর মা দরজা আটকে ইরফানের দিকে তাকিয়ে বলে, তুই এনেছিস? তুই তো এসব খাস না, কি করবি এত সব? ইরফান কিছুটা বিব্রত বোধ করলো ফুপির কথায়। মাইরা টেবিলের ওপর বড় প্যাকেট রেখে এসে বলে, খালাম্মা, তোমার ভাতিজাকে একটা কবিরাজ দেখানোর ব্যবস্থা করো তো, জিন ধরেছে হয়তো। ইরফান রেগে বলে, হোয়াট রাবিশ। মাইরা ইরফানের দিকে তাকায়, ইনোসেন্ট ফেস বানিয়ে মুখ একটুখানি করে রাখে। শুদ্ধর মা ইরফানের গালে হাত দিয়ে বলে, আজ থাকবি কিন্তু। ইরফান গড়া ছেড়ে বলে, আমার কাজ আছে ফুপি, যেতে হবে। শুদ্ধর মা রেগে বলে, কাল শুক্রবার, আজ থেকে যেতে হবে, বুঝলি? পেছন থেকে মাইরা বলে, খালাম্মা, ওনার অনেক কাজ, তুমি বুঝতে পারছো না, নিঃশ্বাস নেওয়ার সময় নেই। এরপর ইরফানের দিকে তাকিয়ে বলে, আপনি চাইলে এক্ষুনি যেতে পারেন। শুদ্ধর মা চোখ ছোট ছোট করে তাকায় মাহিরার দিকে, এগিয়ে এসে বলে, কদিনেই স্বামীর এত খোঁজ খবর রাখতে শিখেছিস? মায়েরা থতমত খেয়ে তাকায়। ইরফান তীক্ষ্ণ চোখে মায়ের দিকে তাকিয়ে আছে। অতঃপর গম্ভীর গলায় বলে, আমি থাকছি ফুপি। ইরফানের কথা শুনে মায়েরা কাঁদো কাঁদো মুখে ইরফানের দিকে তাকায়। লোকটা তাকে শুধু ধমকায়, গেলেই তো ভালো হতো, থাকতে চায় কেন? অতঃপর অসহায় কণ্ঠে বলে,
আপনি থাকবেন কেন? ইরফান রেগে বলে, থাপ্পড় দিয়ে তোমার দাঁত ফেলতে, স্টুপিড। মাইরা কাঁদো কাঁদো মুখটা নামিয়ে এদিক ওদিক চোখ ঘোরায়। ইরফান তার বরাদ্দকৃত ঘরের দিকে যেতে যেতে গম্ভীর গলায় বলে, এক কাপ ব্ল্যাক কফি দিও ফুপি। ইরফান ঘরে গেলে তার ফুপি মাইরার হিজাবের ওপর দিয়ে কান টেনে ধরে। মেকি রেগে বলে, আমার ভাতিজার পিছিয়ে এভাবেই লাগিস নাকি সারাদিন? মাইরা দাঁত কেলিয়ে হাসে, কোমরে হাত দিয়ে মুখ ফুলিয়ে বলে, এমন মানুষকে জ্বালাতে অনেক মজা খালাম্মা, জানো? যদিও তোমার ভাতিজা একটু বেশি রাগী, কিন্তু আমি এভাবেই চালিয়ে নিই। শুদ্ধর মা হেসে বলে, তা কয়টা থাপ্পড় খেলি এ পর্যন্ত আমার ভাতিজার পিছিয়ে লাগতে গিয়ে? মাইরা থতমত খেয়ে যায়। থাপ্পড় তো ভালোই খেয়েছে। অসহায় মুখে শুদ্ধর মায়ের দিকে তাকালে তিনি হেসে বলেন, কম কথা বলবি ওর সামনে, বেশি কথা বলা পছন্দ করে না ও। আর আমি এখন আর তোর খালাম্মা হব না। তাহলে কি হবে? মাইরার কপালে ভাঁজ পড়ে। ইরফানের ফুপি হলে তোর কি হব? ফুপি তো, তাহলে ওই নামেই ডাকবি। মাইরা মাথা নেড়ে সম্মতি জানায়। এখন হাত মুখ ধুয়ে নামাজ পড়ে নে। কোন ঘরে যাব? যার জন্য এবারে এসছিস তার ঘরেই যাবি, আর কার ঘরে যাবি? মাইরা ঢোক গিলে বলে, প্লিজ আমাকে একটা ঘর দাও। ঘর নেই, যাও ঘরে, একটু পর শুদ্ধ আসবে, তোদের পরপরই রওনা দিয়েছে ও। মাইরা অসহায় মুখ করে বলে, তোমার ঘরে নামাজটা পড়তে দাও। আচ্ছা যা, নামাজ পড়ে নে আমার ঘরে। এই বলে তিনি রান্নাঘরের দিকে যায়। মায়েরা চিন্তিত বদনে শুদ্ধর মায়ের ঘরে যায়। নামাজ শেষে ঘর থেকে বেরিয়ে রান্নাঘরে যায় মাইরা। শুদ্ধর মা মাইরার হাতে কফির কাপ দিয়ে বলে, এটা ইরফানকে দিয়ায়। মাইরা কাপটা হাতে নেয়। যেতে গিয়েও কিছু একটা ভেবে পিছু এসে বলে, খালাম্মা, করলা নেই তোমাদের? আবার খালাম্মা? ওহ সরি সরি ফুপি, করলা আছে। শুদ্ধর মা গরম তেলে মাছ ছেড়ে দিয়ে চুলোরাজ কিছুটা কমিয়ে মায়েরার দিকে ফিরে বলে, এখনো কাঁচা করলা খাওয়া ছাড়িসনি? আমার ভালো লাগে, দাও না, ও বাড়িতে পাইনি, খেতেও পারিনি। ভদ্রমহিলা চোখের ইশারায় দেখিয়ে দিলে মায়েরা সেখান থেকে দুটো করলা ডান হাতে তুলে নেয়। পাশেই ছোট্ট একটা ব্লেন্ডার চোখে পড়ে। কিছু একটা মাথায় আসে, দ্রুত ব্লেন্ডারের সাহায্যে একটা করলা ব্লেন্ড করে নেয়। শুদ্ধর মা তাকালেন না মায়েরার দিকে। এই মেয়েকে গ্রামের মোটামুটি সবাই বেশ ভালোই চেনে। এর মধ্যে শুদ্ধর মায়ের সাথে বেশি ভাব ছিল, যা এখনো আছে। মায়েরা ব্লেন্ড করা করলার কিছুটা কফির মগে ঢেলে দেয়, বাকিটা সে নিজেই এমনি খেয়ে নেয়। এরপর একটা চামচের সাহায্যে কফিটা একটু ঘেটে নেয়। এখানে আর দাঁড়ায় না, দ্রুত পায়ে রান্নাঘর থেকে বেরিয়ে পা বাড়ায় ইরফানের ঘরের দিকে। ডান হাতে একটা কাঁচা করলা নিয়ে একটু পরপর কামড়ে খায়। ইরফান ঘরের জানলার কাছে দাঁড়িয়ে ফোন স্ক্রোল করছে। মায়েরা ভেতরে উকি দিয়ে বলে, আপনার কফি। ইরফান পিছন ফিরে তাকায়। মায়েরাকে দেখে ভুরু কুঁচকে বলে, কম। মায়েরা ধীর পায়ে এগিয়ে যায়, মনে মনে হাসছে। তার না হয় করলা ফেভারিট, কিন্তু ইরফানের ভীষণ অপছন্দের। ইনায়াপুর থেকে শুনেছে। মাইয়াকে মিটমিট করে হাসতে দেখে ইরফান গম্ভীর গলায় বলে, হোয়াট হ্যাপেন্ড, হাসছো কেন? মাইরা থতমত খেয়ে তাকায়, দুদিকে মাথা নাড়িয়ে বলে, এমনি। হাত বাড়িয়ে দিয়ে বলে, এই নিন আপনার কফি। ইরফান মাইরার দিকে তীক্ষ্ণ চোখে চেয়ে কফির কাপ নিল। মাইরা মেকি হেসে ঘর থেকে বেরানোর জন্য পা বাড়ায়। এখানে না থাকাটাই তার জন্য এখন ভালো। ইরফান কফির মগে চুমুক দিয়ে ছিটকে ফেলে দেয় চুমুক দিয়ে নেওয়া মুখের কফিটুকু। মাইরা উল্টো ঘুরেই বুঝলো কাহিনী খতম। দৌড়ে দুপা এগোলেও আর এগোতে পারে না। ইরফান মাইরার হাত টেনে ধরেছে। মাইরার অসহায় লাগলো। সে পালাতে পারে না কেন এই লোকটার থেকে? এখন কি করবে তাকে? ইরফান মাইরাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে, করলা মিশিয়েছো কেন? মাইরা অবাক হয়। সে খুব সামান্য করলা মিশিয়েছিল, এই লোক এক চুমুকেই ধরে ফেললো। কি সাংঘাতিক নাকমুখ! ইরফান রেগে হাতের কাপ ছুঁড়ে ফেললো। মাইরা কেঁপে ওঠে। ইরফান মাইরার মুখ চেপে উপর দিকে তুলে রাগান্বিত চোখে তাকায়। মাইরা দাঁতে দাঁত পিষে বলে, স্টুপিড গাপ। তখনই মাইরার খুব খুব করে কেসে ওঠে। তার মুখের ভেতর কাঁচা করলা ছিল, তা ছিটকে বেরিয়ে আসে। মুখটা একদম ইরফানের দিকে থাকায় মুখের ভেতর থাকা করলা ছিটকে বেরিয়ে ইরফানের দিকেই যায়। সে সময় ইরফান গার্ল বলতে মুখটা হাঁ করে। ঘটনাক্রমে মাইরার মুখ থেকে করলা ছিটকে সরাসরি ইরফানের মুখের ভিতর যায়। মাইরা ইরফান দুজনেই হতভম্ব।
মাইরার চোখ বড় বড় হয়ে যায়। ইরফান হাঁ করা মুখ বন্ধ করে নেয়, শক্ত চোখে মাইরার দিকে চেয়ে থাকে। মাইরা বারবার ঢোক গিলছে। আজ সে খতম। ইরফান মাইরার মুখ থেকে হাত সরালো, তবে মাইরার হাত ছাড়ল না। এগিয়ে গিয়ে জানলার দিকে মুখ থেকে করলা ছুঁড়ে ফেলে। রাগে শরীর জ্বলছে। মাইরাকে টেনে জানলা বরাবর দেয়ালের সাথে চেপে ধরে। ডান হাতে মাইরার পেট শক্ত হাতে চেপে রাখে, বাম হাতে জানলার গ্রিল মুঠো করে ধরে। এরপর জ্বলন্ত চোখে মাইরার চোখে চেয়ে হিসিয়ে বলে, আই সোয়ার স্টুপিড গার্ল, আই উইল জাস্ট কিল ইউ। মাইরার এবার সত্যি সত্যিই ভয় পাচ্ছে। কান্নামাখা গলায় বলে, সরি, আমি ইচ্ছে করে কাশিনি, বিশ্বাস করুন। মাইরার মুখে এখনো কিছুটা করলার অংশ আছে, যার ফলে কথাগুলো জড়িয়ে যায়। ইরফান হাতের স্থান পরিবর্তন করল। জানলা থেকে বাঁ হাত নামিয়ে সে হাতে মাইরার পেট ধরে জানলার সাথে চেপে রাখে। ডান হাত উঠিয়ে মাইরার মুখের ভেতর থেকে এসব অখাদ্য জোর করে বের করে দেয়, যেন কোনো ছোট বাচ্চা অখাদ্য ভুল করে মুখে নিয়ে নিয়েছে, তাই জোর করেই শক্ত হাতে বের করলো। মাইরা মুখে ব্যথা পেয়েছে। ডান হাত উঠিয়ে ইরফানের কাঁধে হাত দিয়ে ঠেলে ইরফানকে তার থেকে দূরে সরাতে চায়, তবে তার হাতে আধ খাওয়া করলা ইরফানের চোখে পড়ে। অদ্ভুতভাবে মাইরার হাতে ধরে রাখা আধ খাওয়া করলার দিকে চেয়ে থাকে। ডান হাতে নিজেই নিজের মাথার চুল টেনে ধরে। হঠাৎই আবারও মাইরার মুখ শক্ত হাতে চেপে রাগান্বিত স্বরে বলে, আই স্টুপিড গার্ল, তুমি কি গরু? এসব অখাদ্য খেতে রুচিতে বাঁধে না? ইরফানের কণ্ঠে রাগের পাশাপাশি কিছুটা বিস্ময় মিশে আছে। মাইরা মাথা নিচু করে বিড়বিড় করে, নিজে গন্ডার হয়ে আবার আমায় গরু বলছে। ইরফান মাইরার হাত থেকে আধ খাওয়া করলাটা নিয়ে জানলা দিয়ে ফেলে দেয়। মাইরা মাথা তুলে বলে, ওটা ফেললেন কেন? আমার করলা খেতে ভালো লাগে। ইরফান বিরক্তি কণ্ঠে বলে, তা তো লাগবেই, গরুদের এসবই ভালো লাগে, স্টুপিড। মাইরা তার দুহাত দিয়ে ইরফানের হাত থেকে তার পেট সরাতে চায়। ইরফান ধমকে বলে, স্টুপিড গার্ল, চুপচাপ থাকো, নয়তো থাবড়ে সব দাঁত ফেলে দেবো। মায়েরা অসহায় চোখে ইরফানের দিকে তাকিয়ে বলে, হাত সরান, আমার পেট ফেটে গেল। ইরফান মাইরাকে ছেড়ে দূরে সরে দাঁড়ায়। মাইরা তার পেটে হাত বুলিয়ে ঘর থেকে যেতে নিলে ইরফান মাইরার বাহু টেনে অত্যন্ত কঠোর স্বরে বলে, আর একবার যদি এসব অখাদ্য খেতে দেখেছি, তবে বেহিসাবে থাপ্পড় করবে এই দুগালে, স্টুপিড। মাইরা মাথা নিচু করে মুখ বাঁকায়। তার পছন্দের খাবার সে খাবে, অসহ্য লোক একটা। তার জীবনটা কেমন বন্দি বন্দি লাগে ইদানিং, হাত পা ছড়িয়ে কাঁদতে ইচ্ছে করে। ইরফান মাইরার হাত ছেড়ে ওয়াশরুমে চলে যায়। মাইরা ইরফানকে ভেঙচি কেটে দৌড়ে বেরিয়ে যায়। মাইরা ডাইনিং টেবিলের চেয়ারে বসে ফুচকা খাওয়ায় ব্যস্ত। পুরো প্যাকেট টেবিলের ওপর রাখা, বাটিতে কিছুটা অংশ নিয়ে মনোযোগ দিয়ে খাচ্ছে মেয়েটা। চেয়ারের ওপর পা তুলে ভাঁজ করে বসেছে। প্রায় অর্ধেকের একটু কম পরিমাণে খাওয়া শেষ। একটা বাটিতে কাঁচা মরিচ এনেছে, ফুচকা সাজিয়ে তার উপর একটা মরিচ দিয়ে খায়। একদম ঝাল ছিল না এগুলো, তাই এই বুদ্ধি করেছে। চোখ মুখ লাল হয়ে গিয়েছে, চোখ থেকে দু এক ফোঁটা পানিও পড়ছে, তবে মুখের এক্সপ্রেশনে বোঝা যাচ্ছে সে বেশ তৃপ্তি করেই খাচ্ছে। মাইরার কথা হলো, ঝাল খাবে, চোখ দিয়ে পানি পড়বে, চোখ মুখ লাল হবে, এটাই তো মজা, নয়তো ঝাল খেয়ে লাভ আছে? খাওয়ার মাঝে হঠাৎই সামনে চোখ পড়লে দেখে ইরফান তার সামনে দাঁড়িয়ে রেগে তাকিয়ে আছে তার দিকে। মাইরার ফুচকা চিবানো অফ হয়ে যায়। অসহায় চোখ মুখে তাকায় ইরফানের দিকে। আবার কি করলো? মেয়েটা মাথা নিচু করে মুখের ফুচকা গিলে নিল। আর চোখে ইরফানের দিকে তাকালে দেখলো এখনো সেভাবেই চেয়ে আছে। এবার মাইরার গড়াগড়ি দিয়ে কাঁদতে ইচ্ছে করছে। এই লোকটা একটুও শান্তি দিচ্ছে না তাকে। ভাবনার মাঝেই ইরফান এগিয়ে এসে ফুচকার প্যাকেটটা নিয়ে বাইরে যেতে নেয়। মাইরা চোখ বড় বড় করে তাকায়। দ্রুত চেয়ার থেকে নেমে ইরফানের হাত টেনে ধরে। ইরফান রেগে পিছু ফিরে তাকায়। মাইরা ইনোসেন্ট মুখে নাক টেনে বলে, প্লিজ দিয়ে দিন ফুচকাগুলো আমায়। কোথায় নিয়ে যাচ্ছেন এগুলো? ইরফান রেগে বাঁ হাতে মাইরাকে টেনে তার সামনে দাঁড় করিয়ে দাঁতে দাঁত চেপে বলে, এগুলো সব খাবে? মাইরা আমতা আমতা করে বলে, আমি। ইরফান রেগে বলে, তুমি স্টুপিড গরু। মাইরা মাথা উঁচু করে রেগে বলে, একদম আমাকে গরু বলবেন না। পেছন থেকে শুদ্ধ বলে, কিরে, তোরা আবার মারামারি করছিস নাকি? ইরফান বিরক্ত চোখে তাকায় গেটের দিকে। মাইরাও পিছু ফিরে তাকায়।
শুদ্ধকে মায়েরা ইরফানের সুবাদে চিনেছে। আগে শুদ্ধ শহর থেকে গ্রামে আসতে এবাড়ি আসতো না, তাই আগে শুদ্ধকে চিনতো না। ইরফান মাইরাকে ছেড়ে হাতের প্যাকেট শুদ্ধর হাতে দিয়ে বলে, ফেলে দিয়া এগুলো। মাইরা শব্দ করে বলে ওঠে, না ভাইয়া, ফেলবেন না প্লিজ। শুদ্ধ ভুরু কুঁচকে চেয়ে আছে। এটা তো দোকানদারের সম্পদ, ইরফানের হাতে কেন বুঝলো না। ইরফান রেগে মাইরার হাত ধরে টেনে তার ঘরের দিকে নিয়ে যায়। মাইরা নিজেকে ছাড়াতে চায়, তবে ইরফানের সাথে পারে না। পিছু ফিরে বলে, ভাইয়া প্লিজ, ওগুলো ফেলবেন না, আমার হার্ট ওগুলো। শুদ্ধ হেসে ফেলে, মেয়েদের হার্ট ফুচকা, ইন্টারেস্টিং। রান্নাঘর থেকে শুদ্ধর মা বেরিয়ে এসে ছেলেকে দেখে বলে, তুই আবার কোথা থেকে ফুচকা আনলি? শুদ্ধ এগিয়ে এসে প্যাকেটটা টেবিলের উপর রেখে বলে, আমি আনিনি মা, ইরফানের বউ খাচ্ছিল হয়তো, তাই ইরফান ফেলে দিতে বললো আমাকে। শুদ্ধর মা ভুরু কুঁচকে বলে, ইরফানই তো এসব এনেছে, ফেলতে বলবে কেন? এরপর প্যাকেটটার দিকে নজর পড়লে অবাক হয়ে বলে, মেয়েটা এতগুলো খেয়ে নিয়েছে, ওর পেট কুলোবে না তো? কেমন পাগল মেয়ে দেখ। শুদ্ধ ভুরু কুঁচকালো, ইরফানই কিনেছে, আবার ইরফানই ফেলতে বলছে। কিছু একটা ভেবে শব্দ করে হেসে ফেলল। শুদ্ধর মা ভুরু কুঁচকে বলে, হাসছিস কেন? শুদ্ধর মাটাকে জড়িয়ে ধরে বলে, এবার তোমাকে নিয়ে যাব সাথে, ছেলের সাথে একটু শহরেও থাকা অভ্যেস করো। এত পারবো না, এত কিছু জানি না। ইরফানের বউয়ের এক্সাম শেষ হলে তুমিও যাবে, আমি নিয়ে যাব, এটাই ফাইনাল। আমার শহরে দম বন্ধ লাগে বাপ। শুধু কিছু একটা ভেবে বলল, আচ্ছা, শহরে তোমার জন্য একটা ছোট্ট গ্রাম বানাবো, হবে না? শুদ্ধর মা হেসে ফেললো শুদ্ধর কথায়, গালে হাত দিয়ে বলল, হাত মুখ ধুয়ে ইরফানকে নিয়ে খেতে আয়। মায়েরা শুদ্ধর মায়ের ঘরে বসে আছে। তখন ইরফান তাকে ঘরে নিয়ে গিয়ে বইয়ের মাঝে বসিয়ে রেখেছিল। একটু এদিক ওদিক তাকালে রাম ধমক দিচ্ছে। তার একটু ইচ্ছে নেই ওই লোকের সাথে থাকার। শুদ্ধর মা মায়েরার পাশে বসে বলে, যা গিয়ে শুয়ে পড়। মায়েরা ইনোসেন্ট ফেস বানিয়ে বলে, ও খালাম্মা, সরি সরি, ফুপি, আমাকে তোমার সাথে থাকতে দাও, তুমি তো একাই থাকো, তোমার ভাতিজামাই সহ্য করতে পারে না। এক মিনিট এক মিনিট, তোমার ভাতিজাই আমাকে ও ঘরে থাকার ব্যাপারে মানবে না। লাস্ট লাইনটা বলার সময় মেয়েটার মুখে ব্যাপক হাসি মিশেছিল। সুধর মা হেসে বললেন, আমি মানিয়ে রেখে আসবো, আয় আমার সাথে। মায়ের মুখটা আবার ভোঁতা হয়ে যায়। ওই লোকের সাথে এক ঘরে থাকবে, কিভাবে সম্ভব? শুদ্ধর মা মিটিমিটি হাসছে। এদের সম্পর্ক কেমন সেটা খুব ভালোই জানেন। স্বামী স্ত্রী ভাবে আলাদা থাকলে সম্পর্ক কি স্বাভাবিক হয়? একসাথে না থাকলে না হয় ধীরে ধীরে দুজন দুজনকে মানবে। মাইরার হাত ধরে টেনে বিছানা থেকে নামালো। এরপর ইরফানের ঘরের সামনে গিয়ে ডাকে, ইরফান। ইরফান ঘর দরজা খুলে বলে, কিছু বলবে ফুপি? শুদ্ধর মা হেসে বলে, তোর বউকে রাখ। কথাটা বলে তার ঘরে চলে যায়। মায়েরা কাঁদো কাঁদো মুখ করে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, মেঝেতে পায়ের নখ খুঁটছে। এই লোকের সাথে থাকতে হবে জানলে বাসাতে ঢুকতোই না, তার কোনো এক বান্ধবীর বাড়ি গিয়ে থাকতো। ইরফান গম্ভীর মুখাভাবে মাইরার দিকে চেয়ে থাকে কিছুক্ষণ। এরপর মাইরার পাশ কাটিয়ে ঘরের বাইরে বেরিয়ে যায়। মাইরা পিছু ফিরে দেখলো এই ঘর সোজা শুদ্ধর ঘরের দিকে যেতে যেতে স্বস্তির নিঃশ্বাস ফেলল। বুঝলো শুদ্ধর সাথে থাকবে বলে বেরিয়েছে। এরপর সেও ঘরের ভিতরে যায়। এদিকে ইরফান শুদ্ধর ঘর পাস করে বাকি যে 3টে রুম আছে সবগুলোর সামনে যায়। প্রতিটা ঘরে তালা লাগানো। মেজাজ বিগড়ে গেল। এই কাজে শুদ্ধর খুব ভালো করে বুঝলো। পিছিয়ে এসে শুদ্ধর দরজার সামনে দাঁড়ায়, গম্ভীর গলায় দাঁতে দাঁত চেপে বলে, শুদ্ধ, ওপেন দ্য ডোর। ভেতর থেকে শুদ্ধ শুয়ে শুয়ে ফোন চালায় আর মিটিমিটি হাসে। ইরফান দরজার ওপাশ থেকে কোনো সাড়া পায় না। বুঝলো এই বেয়াদবটাকে বলে লাভ নেই। রেগে দরজা একটা পাঁচ মারে। চরম বিরক্তিকর শ্বাস ফেলে ধূপধাপ পা ফেলে নিজের ঘরে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মায়েরা ওয়াশরুম থেকে বেরিয়ে ইরফানকে এভাবে ঠাস করে দরজা লাগাতে দেখে কেঁপে ওঠে। চোখ বড় বড় করে তাকালে ইরফানের দিকে, অতঃপর শুকনো মুখে বলে, আপনি এখানে আসলেন কেন? আমি আপনার সাথে থাকতে চাই না, প্লিজ আপনি যান। ইরফান ঝড়ের বেগে মাইরাকে ওয়াশরুমের দরজার সাথে চেপে দাঁতের দাঁত পিষে শক্ত গলায় বলে, জাস্ট একটা কথা বললে এই মুখ আজ রাতেই নিজের হাতে সেলাই করবো আমি, স্টুপিড। মাইরা ভীত চোখে তাকায়। ইরফানের বাদামি চোখের মনিতে যেন অগ্নিশিখা জ্বলছে। চোয়াল শক্ত হয়ে আছে ছেলেটার। মাথার ঘাড় সমান ঝাঁকড়া চুলের কিছু অংশ কিছুটা কপাল ছুঁয়েছে, যেটা মাইরা আর ভীষণ বিরক্ত লাগলো।
ইচ্ছে করলো টেনে সব চুল ছিঁড়ে ফেলতে। মাইরা ইরফানের চোখের দিকে তাকালে দেখে ইরফান গম্ভীর চোখে তার দিকেই চেয়ে। মাইরার কেমন অদ্ভুত লাগে, এই লোক এত অস্বাভাবিক কেন? এমন চোখ সে এর আগে ছানি পড়া লোকদের দেখেছিল, কিন্তু এই লোকের তো ছানি পড়েনি। তবুও কেমন বিলাইদের মতো চোখ। আর চুলের কথা তো বাদই দিল। মাইরা মনে মনে প্রতিজ্ঞা করলো এই চুল সে কেটেই ছাড়বে। এর বিনিময়ে 10টা থাপ্পড় খেলেও ভালো, তাও এই লোককে মানুষ বানিয়েই ছাড়বে। ইরফান মাইরাকে হাবার মতো তার দিকে তাকিয়ে থাকতে দেখে বিরক্তি কণ্ঠে ধমকে বলে ওঠে, হোয়াট? মাইরা কিছুটা কেঁপে ওঠে, ঢোক গিলে চোখ নামিয়ে নেয়, মিনমিন করে বলে, দূরে সরুন প্লিজ, কথা বলবো না। ইরফান শান্ত চোখে তাকায়, মাইরাকে ছেড়ে লম্বা শ্বাস ফেলে, এরপর বিছানায় গিয়ে শটান হয়ে শুয়ে পড়ে। মাইরা স্বস্তির নিঃশ্বাস ফেলে। লোকটা হুটহাট তাকে চেপে ধরে। মাইরা বিরক্ত, বুঝলো না বিরক্তি কার ওপর, এই লোকটার ওপর নাকি তার অদ্ভুত অনুভূতির ওপর। বারবার হাই তুলছে, সে ঘুমাবে কোথায়? বিছানায় তাকালে দেখলে অপর পাশ ফাঁকা। ইরফান এক সাইডে শুয়েছে, চোখের ওপর ডান হাত রাখা। মাইরা অসহায় চোখে কিছুক্ষণ চেয়ে ধীর পায়ে এগিয়ে গেল। সে না ঘুমিয়ে কোথায় থাকবে? নিচে থাকা যাবে না, তার ঠান্ডা লাগে, কিন্তু এই লোকটার পাশে থাকবে? যদি ঘুমের মাঝে এই লোকটাকে তুলে ছুঁড়ে ফেলে? ঘুমের চোটে তাকাতে পারছে না, ভাবনা রেখে ধীরে ধীরে বিছানার কোণায় উল্টো হয়ে শুয়ে পড়ল। জীবনে কোনো ছেলের সাথে থাকেনি, আজ কিভাবে স্বাভাবিক হয়ে থাকবে? সে বোধহয় পারবে না। আর একটু চেপে যায় কোণার দিকে, চাপতে চাপতে ঠাস করে খাট থেকে পড়তে নিলে ইরফান মাইরাকে টেনে রাগান্বিত স্বরে বলে, স্টুপিড, সাপের খেলা দেখাতে এসছো? মাইরা চোখ বড় বড় করে তাকায়। সাপের খেলা মানে? কি অদ্ভুত কথাবার্তা! ইরফান বিরক্তির নিঃশ্বাস ফেলে মাইরার হাত ছেড়ে তার জায়গায় সরে এসে ডান কাত হয়ে চোখ বুজে নেয়। মাইরা ভোঁতা মুখে চেয়ে থাকে, পিঠে ফিরিয়ে রাখা ইরফানের দিকে তাকিয়ে বিড়বিড় করে দু চারটে কথাও শোনায়। চোখে ঘুম আচ্ছা মতো ভিড় করায় মেয়েটা কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায়। ইরফানের চোখ একটু লেগেছিল, কিন্তু নাকে কেমন সুড়সুড়ি লাগায় যা একটু চোখ লেগেছিল সব ছুটে গিয়েছে। দ্রুত চোখ মেলে তাকায়, মুখের সামনে এতগুলো চুল দেখে ভুরু কুঁচকে যায় তার। ঘুরে তাকাতে নিলে মনে হয় তার হাতের ওপর ভারী কিছু। মাথা উঁচু করে তাকালে দেখতে পায় মাইরা তার বাম বাহু বালিশ নিয়ে আরামে ঘুমিয়ে আছে, মাথার অর্ধেক চুল তার এপাশে। ইরফান ঠাস করে তার উঁচু মাথা বালিশে রাখলো, বিরক্তির নিঃশ্বাস ফেলে ডান হাতে কপাল স্লাইড করতে লাগলো। ইচ্ছে করলো এই মেয়েকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিতে, কিন্তু তার ইচ্ছেকে আপাতত চেপে ধরলো, কারণ জানে না। ধীরে ধীরে শোয়া থেকে উঠে বসলো, মাইরাকে মাইরার বালিশে শুইয়ে উঠে দাঁড়ালো। তাকালো না একবারও মাইরার দিকে, হনহন করে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বেরিয়ে আসে ইরফান। বিছানায় চোখ পড়লে দেখলো মাইরা নিজের বালিশ রেখে তার বালিশে উল্টো হয়ে শুয়েছে, তবে বডি মাইরার জায়গায়, চুলগুলো কোমরের নিচ পর্যন্ত পিঠ ছড়িয়েছে। ইরফান অদ্ভুত ভাবে তাকালো, এভাবে কে ঘুমায়? মনে হচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে কাবাডি খেলছে। ইরফানের মেজাজ হাই লেভেলের খারাপ হলো। ইচ্ছে তো করলো ওকে এক্ষুনি সপাটে কয়েকটা থাপ্পড় দিয়ে ঘুমানোর স্টাইল শেখাতে। বিড়বিড় করলো, স্টুপিড বাঁদর, ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্নেও বাচ্চামি করছে। এগিয়ে গিয়ে দাঁড়ায় বেডের পাশে, গম্ভীর চোখে বেশ কিছুক্ষণ মাইরাকে পর্যবেক্ষণ করলো। উপর হয়ে শুয়ে মুখ এদিকে ফিরিয়ে রেখেছে মেয়েটা। পিঠে ছড়িয়ে পড়া চুলগুলোর কিছু অংশ হেলে মুখের ওপর এসে মুখ ঢাকা পড়ে গিয়েছে। ইরফান মাইরার পিঠের দিকে নজর দেয়, চুলগুলো ভীষণ অগোছালো। জামা ঠিকঠাকই আছে, বাম পা ভাঁজ করে ডান পায়ের হাঁটুর নিচ বরাবর রেখেছে। ডান পায়ের প্লাজো অনেকটা উপরে উঠে গিয়েছে, তবে হাঁটুর ওপর ওঠেনি। ইরফান দুহাত ভাঁজ করে সূক্ষ্ম চোখে মায়রাকে পরখ করে। মায়রা ঘুমের মাঝেই উল্টো ফিরে শোয়, চুলগুলো গলায় পেঁচিয়ে যায়। ওড়নার হদিশ নেই, জামা সরে গিয়েছে পেটের ওপর থেকে, তবে প্লাজোর কোমরের রাবার বেশ ওপরে পড়া, যার ফলে ফর্সা পেটের খুব সামান্যই দেখা গেল। ইরফান শটান হয়ে দাঁড়িয়ে মাইরাকে দেখলো চুপচাপ, এরপর চোখ বুজে ডান হাতে দু আঙুলের সাহায্যে গাল চুলকায়, জিভ দিয়ে ঠোঁট ভেজায়, ঘাড় দুলে ভারী নিঃশ্বাস ফেলে। এরপর আবারও চোখ খুলে মাইরার মুখের দিকে তাকায়। ইরফানের মনে হলো মাইরা হাসছে। তীক্ষ্ণ চোখে তাকালো, না, হাসছে না। তার মনে হলো হাসছে। মেয়েটা বিরক্তিতে কপাল কোঁচকায়, চুল গলার সাথে পেঁচিয়ে গিয়েছে, কিছু ছোট চুল মাইরার চোখ মুখে জ্বালায়। ইরফান তার জায়গায় বসলো, হাত বাড়িয়ে মাইরার গলার সাথে পেঁচিয়ে যাওয়া চুলগুলো সরিয়ে দিল বাম দিকে। ফর্সা গাল উন্মুক্ত হয়,
ইরফান ঢোক গিলে চোখের দৃষ্টি ঘুরিয়ে মাইরার মুখ পানে তাকায়। দুহাতে মাইরার কাঁধ ধরে বেডের অপর কোণায় শুইয়ে দেয়। এরপর চোখ বুজে দীর্ঘশ্বাস ছাড়ে। খানিক বসে রইল সেভাবেই। তারপর উঠে গিয়ে একটা বক্স থেকে দুটো ঘুমের ওষুধ বের করে। গ্লাসে পানি ঢেলে ডান হাতে গ্লাস নিয়ে মাইরার দিকে তাকিয়ে ওষুধ দুটো খেয়ে নেয়। মেয়েটার মুখে দৃষ্টি স্থির রেখেই হাতের গ্লাস টেবিলের ওপর রেখে দেয়। বাঁ হাতের বুড়ো আঙুলের সাহায্যে নিচের কালচে ঠোঁটে দুবার আঙুল ছোঁয়ায়। তারপর এগিয়ে এসে মাইরার পাশে শটান হয়ে শুয়ে পড়ে। ডান হাত চোখের ওপর রেখে চোখ বোঝে। কিছুক্ষণ না যেতেই মাইরা গড়িয়ে এসে ইরফানের গায়ের সাথে লেগে যায়। বাঁ হাত ইরফানের বুকের ওপর ঠাস করে রেখে ঘুমের ঘরে। ইরফান বিরক্ত, চরম বিরক্ত, কিন্তু ছেলেটা আর নড়ল না। গাঁট হয়ে সেভাবেই থাকলো। এভাবে কিছুক্ষণ পেরোলে মাইরা আবারও নড়ে চড়ে ইরফানের পেটের সাইডে মুখ ঠেকায়। সময়ের পাল্লা বাড়ে। মাইরার গরম নিঃশ্বাস ইরফানের পেটের কাছে ছড়িয়ে পড়ে। ছেলেটার গায়ে এমনিই শার্ট নেই, আর নিতে পারে না। চোখের ওপর থেকে হাত সরিয়ে নেয়। মাইরাকে তার জায়গায় রেখে সে নেমে যায় বেড থেকে। ঘন্টা 2 পেরিয়েছে। ইরফানের চোখে ঘুম নেই। দুটো ঘুমের ওষুধ খেয়েও ঘুম পালিয়েছে। চোখ দুটোয় লালিত আভার প্রভাব ছড়িয়েছে। এ ঘরের সাথে ব্যালকনি নেই, তাই ইরফানকে ঘরেই থাকতে হয়েছে। জানলার সব পাল্লা খুলে দিয়েছে। সেই বরাবর দুহাত আড়াআড়ি ভাবে ভাঁজ করে দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। একটু পর পর পিছু ফিরে তাকায়। উদ্দেশ্য মাইরা। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। জানলা দিয়ে হু হু করে ঠান্ডা বাতাস ধেয়ে ইরফানের বুক ছাড়িয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। কিন্তু সে তবুও ঘামছে। সে বিরক্ত নিজের ওপর। নিজেকে কষিয়ে দুটো থাপ্পড় দিতে ইচ্ছে করছে। জীবনের সবচেয়ে বড় ভুল হয়তো আজ এখানে থেকে যাওয়া। কেন থেকেছে উত্তরও খুঁজে পায় না। রেগে জানলার গ্রিলে একটা পাঞ্চ মারে। মৃদু শব্দ হয়। ইরফান চোখ বুজে ফোঁস করে শ্বাস ফেলে। এগিয়ে গিয়ে টেবিলের ওপর থেকে সিগারেটের প্যাকেট আর লাইটার এনে জানলার সামনে দাঁড়ায়। এরপর সিগারেটে আগুন ধরায়। অন্ধকারে তাকিয়ে বিরক্তি নিয়ে সিগারেট ফুঁকতে থাকে। প্রায় অর্ধেক সিগারেট পুড়ে ছাই হয়ে গিয়েছে। সে সময় পিছন থেকে কেমন ফুসফুস শব্দ কানে লাগে। ঠোঁটের ফাঁকে সিগারেট রেখেই ভুরু কুঁচকে পিছু ফিরে তাকায়। মায়েরা অস্বাভাবিকভাবে শ্বাস নেয়, হাঁপড়ের মতো করে। ধীরে ধীরে বাড়তে থাকে তার অস্বাভাবিক শ্বাস প্রশ্বাস। হাত পা খিঁচিয়ে আসে, কেমন ছটফটায়। ইরফান মাইরাকে এভাবে দেখে হতভম্ব হয়ে যায়। সিগারেট ছুঁড়ে ফেলে দ্রুত পায়ে মায়রার পাশে এসে বসে। কাছ থেকে মায়রাকে এভাবে দেখে চোখে মুখে ভীতি জড়ো হয়। গালে আলতো হাতে থাপ্পড় দিয়ে বলে, হেই, কি হয়েছে? মায়রা মুখ উঁচু করে শ্বাস নেয়। হাত পা খিঁচিয়ে আসে, চোখগুলো কেমন উল্টে আসে। শ্বাস নিতে ভীষণ কষ্ট হয়। চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়ে। ইরফান দ্রুত মায়রার দুগাল তার দুহাতের আঁচলায় নিয়ে ভীতি স্বরে বলে, হে গার্ল, টক টু মি, হোয়াট হ্যাপেন্ড? মায়রা কিচ্ছু বুঝলো না, বোধহয় শুনলও না। ইরফান মায়রার গালে হাত দিয়ে বুঝলো মেয়েটার শরীর অত্যন্ত ঠান্ডা। গাল থেকে হাত সরিয়ে মায়রার দুহাত তার দুহাতের মাঝে নেয়। একদম বরফের ন্যায় ঠান্ডা হয়ে আছে। মায়রার যে শ্বাসকষ্ট হচ্ছে সে বুঝলো। ইরফান ঘাড় বাঁকিয়ে জানলার দিকে তাকালো। দ্রুত পায়ে উঠে ঘরের সবগুলো জানলা ঠাস ঠাস করে লাগিয়ে দেয়। ঘরের এসি অফ করে দেয়। এরপর মাইরার পাশে বসে মাইরার দুহাত তার দুহাতের মাঝে নিয়ে ঘষতে থাকে। বাঁ হাতের মাঝে মাইরার দুহাত আগলে রেখে ডান হাত বাড়িয়ে মাইরার পা স্পষ্ট করে বুঝলো পা আরো বেশি ঠান্ডা। ইরফান মাইরার হাত ছেড়ে দ্রুত মাইরার পায়ের কাছে বসে দুহাতে একবার এই পা আর একবার ওই পা জোরে মালিশ করতে থাকে। মাইরার মুখের দিকে তাকায়। মেয়েটা এখনো অস্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে। ইরফান মায়রার দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভেজায়। চোখে মুখে কেমন আতঙ্কের ছাপ। পা ছেড়ে তার বালিশ নিয়ে মায়রার পায়ের উপর রাখে। এরপর মায়রার মাথার কাছে বসে গালে হাত রাখে। মৃদুস্বরে বলে, আর ইউ ওকে? মাইরা চোখ বুজেই ফুপিয়ে ওঠে। ইরফান বিচলিত হয়। শ্বাস প্রশ্বাসের গতি কমল না মেয়েটার। ইরফান মায়রার গালে হাত দিয়ে আওয়াজ করে বলে, হে, কথা বলো, তোমার ইনহেলার কোথায়? মায়রা কিছুই বলল না, শুধু মুখ উঁচু করে কেমন হাঁ করে নিঃশ্বাস নিতে চায়। ইরফান আশেপাশে তাকালো। দ্রুত বেড থেকে নেমে একটা ব্যাগের কাছে যায়। ব্যাগের ওপর মায়রার ওড়না দেখে সে ওড়না হাতে নিয়ে ছুঁড়ে ফেলে। ব্যাগ উপর করে ভেতরের সব ঢেলে ফেলে। কাপড় ছাড়া তেমন কিছুই পেল না। একটা শপিং ব্যাগ পেয়ে ভেতরে চেক করে স্যানিটারি ন্যাপকিন দেখে বিরক্তিতে ছুঁড়ে ফেলে।
কাপড় উল্টে পাল্টে দেখলো, কিছুই পেল না। মেজাজটা খারাপ হলো এবার। উঠে গিয়ে আবারও মাইরার পাশে বসে। মাইরার শরীর ছেড়ে দিয়েছে, শ্বাস প্রশ্বাসের গতি কমে এসেছে, তবে শব্দ হয় মৃদু। ইরফান আবারও মাইরার দুহাত তার দুহাতের মাঝে নেয়। কিছুটা উষ্ণ লাগছে এখন, তবে পুরোপুরি নয়। ইরফান মাইরার দুহাত তার বাঁ হাতের মুঠোয় রেখে ডান হাতে মাইরার গালে খুবই আলতো করে থাপ্পড় দিয়ে নরম গলায় বলে, স্টুপিড, ইনহেলার কোথায় রেখেছো বলো? মাইরা একদম শান্ত হয়ে যায়। ভারী নিঃশ্বাস পড়ে। মাইরাকে শান্ত হয়ে ঘুমিয়ে যেতে দেখে ইরফান স্বস্তির নিঃশ্বাস ফেলল। বুক টিপ টিপ করছে তার। হাত ছেড়ে মাইরার থেকে দূরে সরে বেডের সাথে হেলান দিয়ে বসলো। ঘাড় বাঁকিয়ে মাইরার মুখের দিকে চায়। তার চোখে কেমন যেন অসহায়ত্বের ভিড়। মাইরার চোখের কোণ ঘেঁষে পানি গড়িয়ে পড়া, পানি সেখানেই জমাট বেঁধে আছে। ইরফান চোখ সরিয়ে নেয়। মেঝে থেকে মাইরার ওড়না তুলে ঘুমন্ত মাইরার পুরো শরীর ঢেকে দেয়। ইরফান বেডের বক্সের সাথে হেলান দিয়ে চোখ বুজে স্থির হয়ে বসে আছে, দুহাত আড়াআড়ি ভাবে ভাঁজ করা। বাইরের আবহাওয়া কিছুটা শীতল হলেও ঘরের ভ্যাপসা গরম। ঘেমে নে একাকার ইরফান। বলিষ্ঠ দেহ চুইয়ে ঘাম বেয়ে পড়ে। কপালে, নাকে, ঠোঁটের উপর ভাগে ভাগে বিন্দু বিন্দু ঘামের ছড়াছড়ি। কিন্তু সে নির্বিকার চিত্তে চুপ করে বসে রইল। ইরফানের হঠাৎ মাথায় আসে সিগারেটের ধোঁয়ায় শ্বাসকষ্টের রোগীদের প্রবলেম হয়। চোখ মেলে দ্রুত বিছানা থেকে নেমে জানলার সামনে এসে দাঁড়ায়। জানলার কাছে সিগারেটের প্যাকেটের পাশেই লাইটার পেয়ে যায়। সিগারেটের প্যাকেট মেঝেতে ফেলে ডান হাতে লাইটার নেয়। এরপর হাঁটু মুড়ে বসে লাইটারের সাহায্যে সিগারেটের প্যাকেট জ্বালিয়ে দেয়। প্যাকেট সিগারেট ভর্তি, জাস্ট একটার অর্ধেক টেনে সেটাও ছুঁড়ে ফেলেছিল। আপাতত এটার ওপরই তার রাগ। ঘাড় বাঁকিয়ে মায়রার দিকে তাকায় একবার। এরপর পুড়তে থাকা সিগারেটের প্যাকেটের দিকে তাকালে ধোঁয়া উঠতে দেখে ও শিট বলে বাঁ হাতে জ্বলন্ত আগুন চেপে নিভিয়ে দেয়। ধোঁয়া ছড়িয়ে যাওয়ার আগেই সদ্য নেভানো আগুনের ন্যায় গরম আতপোড়া সিগারেটের প্যাকেট ডান হাতে তুলে দাঁড়ায়। বাঁ হাতে জানলা খুলে সেই সিগারেটের প্যাকেট ছুঁড়ে ফেলল। ডান হাতটা একবার ঝাড়া দেয়। হাতে ছ্যাঁক লেগেছে হয়তো, কিন্তু মুখায়বে কোনো ব্যথার চিহ্ন নেই। সে একদম স্বাভাবিক। জানালা লাগিয়ে দিয়ে আবারও বিছানায় এসে বসে। আরো ঘন্টা খানিক পেরিয়ে যায়। ইরফান চুপচাপ সেভাবেই বসে থাকে। কেউ দেখলে বলবে সে হেলান দিয়ে ঘুমিয়েছে, অথচ সে সজাগ। হঠাৎই চোখ মেলে মাইরার দিকে তাকায়। মাইরা এতক্ষণে আর একবারও নড়াচড়া করেনি। ভুরু কুচকে কিছুটা এগিয়ে গিয়ে মাইরার ডান হাত ধরে। গালে হাত দিলে মাইরা একটু নড়ে ওঠে। ইরফান মাইরার হাত ছেড়ে বেড থেকে নেমে যায়। ওয়াশরুমে গিয়ে লম্বা এক শাওয়ার নেয়। ফজরের আজান কানে ভেসে আসে। এরপর সে অজু করে ফজরের নামাজ পড়ে নেয়। তারপর আবারও বেডের সাথে হেলান দিয়ে বসে চোখ বোঝে। ঘন কালো অন্ধকার নেবে সকালের মিটিমিটি আলোয় ধরণী আলোকিত হতে ব্যস্ত। পাখির কিচিরমিচির ডাক শোনা যায়। থেকে থেকে মোরগের ডান কিছুটা উচ্চ শব্দে ভেসে আসে। মাইরা গড়িয়ে এসে ইরফানের বাম পায়ের উরুর সাথে ঠেকে। বাঁ হাতে ইরফানের পা জড়িয়ে হাঁটুর উপরিভাগে মাথা রেখে ঘুমায়। ইরফান চোখ মেলে তাকায়। মাইরা তার মুখ ইরফানের উল্টো দিকে রেখেছে। ইরফান মাইরার ঘন কালো এলোমেলো চুল দেখল, কিছু বলল না। মাইরাকে সরিয়েও দিল না। ডান হাত বাড়িয়ে মাইরার গলা চেক করে। মেয়েটার শরীর হালকা ঠান্ডা, ঘামেনি বিন্দু মাত্র। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে। বেডসাইড টেবিল থেকে তোয়ালে দিয়ে নিজের ঘামযুক্ত মুখটা মুছে নেয়। এরপর আবারও চোখ বুজে ডান হাত চোখের ওপর রাখে। ফজরের আগে গোসল করলেও সকাল হতে হতে ইরফানের আবারও ঘেমে নেয় একাকার অবস্থা। পুরো শরীর চটচটে হয়ে আছে। দুহাতে বিন্দু বিন্দু ঘাম শিশিরের ন্যায় জমেছে। কপাল বেয়ে কখনো কখনো গড়িয়ে পড়ছে জমিয়ে যাওয়া ঘামের বিন্দু। সকাল সকাল মাইরা পিটপিট করে চোখ মেলে তাকায়। মাথা তুলে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করছে সে কোথায়। মাথা ডান দিকে ঘোরালে ইরফানকে দেখলে মনে পড়ে সে আর ইরফান একসাথে থেকেছে আজ। মাথা সোজা করে বোঝার চেষ্টা করছে সে আসলে কোথায় ঘুমিয়েছে। যখন বুঝলো এটা ইরফানের পা, চোখ বড় বড় করে আরেকবার ইরফানের দিকে তাকায়। ধরপড় করে উঠে দূরে সরে বসে। এই লোক যদি দেখে সে তার গায়ের ওপর ঘুমাচ্ছে তাহলে নিশ্চিত তাকে নদীতে ভাসিয়ে দেবে। মাইরা গায়ে ওড়না জড়িয়ে দ্রুত বেড থেকে নেমে দাঁড়ায়। মাইরা ইরফানের দিকে তাকায় ভুরু কুচকে। এই লোক বসে বসে ঘুমাচ্ছে কেন? সে এইসব ভাবনা রেখে দেয়াল ঘড়ির দিকে তাকালো।
সকাল 4:30। মায়েরা অবাক হয়, আজ এত ঘুমিয়েছে সে। তার তো ফজরে ওঠার অভ্যেস। আফসোসে সুর টানলো মেয়েটা। এগিয়ে গিয়ে ঘরের দুটো জানলা খুলে দেয়। ঘর কেমন অন্ধকার হয়ে আছে। নিচে চোখ পড়লে দেখলো তার কাপড় চোপড় সব ব্যাগ থেকে ফেলে রাখা, একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। ব্যাগ কোন দিকে তার হদিশ নেই। মায়েরা চোখ বড় বড় করে তাকায়। এগুলো কে করেছে? বিড়াল? কিন্তু কোন দিক দিয়ে আসলো সেই বিড়াল? রাতেই তো সব ঠিক ছিল, দরজা লাগানো। পেছন থেকে ইরফানের গম্ভীর স্বর আসে, তোমার অ্যাজমার প্রবলেম আছে? মায়েরা অবাক হয়ে সাথে সাথে পেছন ফিরে তাকায়। ইরফানকে যেভাবে চোখের ওপর হাত দিয়ে বসে থাকতে দেখেছে এখনো সেভাবেই আছে। তার মানে এই লোক ঘুমায়নি, সে তো লোকটার পায়ের ওপর ঘুমিয়েছে। এখন তাকে কি করবে? কটা থাপ্পড় মারবে? ভাবতেই দু হাত দু গালে চলে গেল। ইরফানের ধমকের সুরে গমগমে স্বর ভেসে আসে, স্টুপিড, স্পিক আপ। মাইরা ঝাঁকি দিয়ে ওঠে। ইরফানের প্রশ্নটা মগজে বাজতেই অবাক হয়ে বলে, আপনি কি করে জানলেন আমার অ্যাজমা? ইরফান চোখের উপর থেকে হাত সরিয়ে মায়েরার দিকে তাকায়। মায়েরা ইরফানের দিকেই চেয়েছিল। ইরফানের এমন লাল চোখ থেকে তার চোখ কেমন ধাঁধিয়ে ওঠে। মায়েরা ভীত চোখে তাকায়। সে লোকটার পায়ের ওপর ঘুমিয়েছে বলে কি রেগে এমন হয়েছে? মায়েরা অসহায় মুখ করে মিনমিন বলে, আমি ইচ্ছে করে আপনার পায়ের উপর ঘুমাইনি, বিশ্বাস করুন, সরি। ইরফান বিরক্ত চোখে চেয়ে বলে, হোয়াট? মায়েরা চুপ করে থাকে। ইরফান রেগে বলে, অ্যান্সার মি, তোমার ইনহেলার কোথায়? মায়েরা আমতা আমতা করে বলে, ইনহেলার তো সবসময় লাগে না, শীতে প্রয়োজন পড়ে বেশি, এখন তো গরম, এখন লাগে না, তাই নেই। ইরফান দাঁতে দাঁত চেপে চিৎকার করে বলে, থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলে দেবো, স্টুপিড। অ্যাজমা গ্রীষ্ম শীত দেখে চাপ দেয়, মাথায় ঘিলু নেই না? মায়েরা কেঁপে ওঠে, চোখ খিচে বন্ধ করে নেয়। এত জোরে চিৎকার করার কি আছে? অদ্ভুত। ইরফান ফুঁস করে শ্বাস ফেলে বলে, আউট। মায়েরা ভুরু কুচকে তাকায় ইরফানের দিকে, চোখ দুটো অস্বাভাবিক লাল। সাহস করে বলে, আপনার কি জ্বর এসছে? ইরফান বিরক্ত হয়ে বলে, বের হও এই ঘর থেকে এক্ষুনি। মায়েরার রাগ লাগে, নিজের চোখের 12টা বেজে আছে, সে তো ভালোর জন্যই জিজ্ঞাসা করেছে, আর এই লোক শুধু চিৎকার করছে। নিচু হয়ে তার সব কাপড় জমা করে পাশের একটা র্যাকে রেখে বলে, আমার কাপড়ের অবস্থা এমন কে করেছে আপনি কি জানেন? ইরফান দাঁতে দাঁত চেপে বলে, যেতে বলেছি আমি। মায়েরা বিরক্ত হয়, কিছুই বলে না এই লোক। এগিয়ে যায় দরজার দিকে। একবার ইরফানের দিকে তাকালে দেখলো ইরফান ঘেমে প্রায় ভিজে গিয়েছে। মায়েরা জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলে, ফ্যান, এসি, জানলা সব বন্ধ করে দিয়ে ঘেমে ঘেমে মাথা গরম করে ফেলেছেন, বুঝেছি। ফ্যান দিব? ইরফান চোখ মেলে তাকায়। মায়েরার দিকে শান্ত চোখে চেয়ে ঠান্ডা গলায় বলে, দরজা চাপিয়ে দিয়ে যাও, গো ফাস্ট। মায়েরা ইরফানের দিকে অদ্ভুত ভাবে তাকায়। এই লোকের হয়তো জ্বর এসেছে, কিন্তু জ্বর আসলে তো মানুষের ঠান্ডা লাগে, আর ইনি ঘেমেছে। ভাবনার মাঝে ইরফানকে বেড থেকে নামতে দেখলে মায়েরা দ্রুত বলে, যাচ্ছি যাচ্ছি, আপনাকে বের করে দিতে হবে না। কথাটা বলে এক দৌড়ে ঘর থেকে বেরিয়ে যায়। ইরফান ওয়াশরুমে গিয়ে আবার আরেকবার শাওয়ার নেয়। এরপর ওয়াশরুম থেকে বেরিয়ে দরজা চাপিয়ে জানলা বন্ধ করে এসি ছেড়ে দেয়। এরপর একটা টাফলিন খেয়ে উল্টো হয়ে শুয়ে চোখ বোঝে। ডান হাতের 2 আঙুলের সাহায্যে কয়েকবার কপাল ম্যাসাজ করে। মায়েরা শুদ্ধর মায়ের ঘরে এসে কাজা নামাজ পড়ে নেয়। কিছুক্ষণ পর শুদ্ধর মা তার ঘরে এসে মায়েরার হাতে কফি দিয়ে বলে, ইরফানকে দিয়ে আসতে। মায়েরা মাথা নাড়িয়ে বলে, ফুপি, তোমার ভাতিজাই আমাকে বের করে দিল, আর যাব না। শুদ্ধর মা শুনলেন না, জোর করে মায়েরার হাতে কফি ধরিয়ে দিয়ে বলে, কফিটা শুধু দিয়ে আসবি, যা। মায়েরা বুঝলো তাকে যেতেই হবে, হয়তো ইনি ছাড়বে না তাকে। ইচ্ছে না থাকা সত্ত্বেও কফির কাপ নিয়ে আবারও ইরফানের ঘরে যায়। দরজা ঠেলে দেখলো ভেতর থেকে লাগানো নয়। ভেতরে চোখ পড়লে দেখে পুরো ঘরময় অন্ধকার। মায়েরা বিরক্ত হলো, এই লোকটা কেমন যেন, শুধু অন্ধকার করে রাখে ঘর। দরজা খুলে পা টিপে টিপে ঘরের ভেতর প্রবেশ করে। হাতের কাপ বেডসাইড টেবিলে রেখে ইরফানের দিকে তাকায়, মুখ উল্টো দিকে ঘোরানো। মায়েরা বেডের এপাশ থেকে ওপাশে যায়, ভাবছে লোকটা ঘুমিয়েছে নাকি তখনকার মতোই জেগে স্ট্যাচু হয়ে আছে। ডাকবে কি? না, থাক, আবার ধমক নয়তো থাপ্পড় খেতে হবে। যখন ইচ্ছা হবে তখন খেয়ে নেবে। এইভাবে ঘর থেকে বেরোতে গিয়েও কিছু একটা মাথায় আসে। আবারও পিছু ফিরে ইরফানের পাশে এসে দাঁড়ায়। একটু ঝুঁকে ইরফানের বড় চুলের মাঝে কয়েকটা চুল হাতে তুললো। এরপর ইরফানের দিকে তাকায়।
সে বুঝতে চাইছে লোকটা ঘুমিয়ে না জেগে। কোনো সাড়া পেল না। ভারী নিঃশ্বাসের শব্দ পায়। মাইরা বুঝলো লোকটা ঘুমিয়েছে। হাতের চুলগুলো ছেড়ে উল্টো ঘুরে পা টিপে টিপে ঘর থেকে বের হয়। এরপর দৌড়ে শুদ্ধর মায়ের ঘরে যায়। ফুপি, তোমার কাছে কেচি আছে? কি করবি? মাইরা আমতা আমতা করে বলে, এমনি। তুমি দাও। শুদ্ধর মা খুঁজে দেখলো এখানে ওখানে, না পেয়ে বলল, পেলাম না তো, কোথায় যে আছে। মাইরার মন খারাপ হয়। মাথায় আরেকটা উপায় আসতেই বলে, মোম আছে না? শুদ্ধর মা ভুরু কুচকে বলে, এই দিনের বেলায় মোম দিয়ে কি করবি? দরকার আছে, একটু দাও না। শুদ্ধর মা টেবিলের ড্রয়ার থেকে একটা নতুন মোম বের করে মাইরার হাতে দেয়। এরপর রান্নার ঘরের দিকে যায় রান্না বসাতে। এই মেয়ে কখন কি করে ও নিজেই জানে না শুধু। মাইরা মোম হাতে নিয়ে খুশি হয় ভীষণ। রান্নাঘরে গিয়ে মোম জ্বালিয়ে নিয়ে আসে। এরপর ধীর পায়ে ইরফানের ঘরের দিকে যায়। পেছন থেকে শুদ্ধর গলা পায়, এই দিনের বেলা মোম নিয়ে কোথায় যাচ্ছ? আমাদের বাসায় কারেন্ট যায় না, সব ব্যবস্থা আছে। শুদ্ধর কথায় মাইরা পিছু ফিরে তাকায়। আমতা আমতা করে বলে, আপনাদের বিল বাঁচিয়ে দিচ্ছি ভাইয়া। শুদ্ধ হেসে ফেললো মাইরার কথায়। মেয়েটা আসলেই মজার। শুদ্ধর ফোনে কল আসতে সে কল রিসিভ করে কথা বলতে বলতে বেরিয়ে যায়। শুদ্ধ বাইরে বেরিয়ে গেলে মাইরা দ্রুত ইরফানের ঘরে চলে যায়। অন্ধকারে ঘরে দিনের আলোয় ছিটেফোঁটা ঘরময় ঝাপসা আলোকিত করে রেখেছে। মাইরা ধীর পায়ে আস্তে আস্তে পা ফেলে ইরফানের মাথার কাছে গিয়ে দাঁড়ায়। কিছুটা ঝুঁকে ইরফানের মুখের সামনে মোম ধরে রাখে। মোমে দুলতে থাকা অগ্নিশিখার হলুদাভ আলো ইরফানের মুখে আছড়ে পড়েছে। ফর্সা মুখায়বে কেমন উজ্জ্বল দীপ্তি ছড়িয়ে পড়েছে। ইরফানের নিঃশব্দ শ্বাস প্রশ্বাস মাইরা বুঝতে পারে না, তবে কি ভেবে যেন মুখে এক কোমল মৃদু হাসি ফুটে ওঠে। ভাবছে তার স্বামী এই দুনিয়ার সবচেয়ে ইনোসেন্ট একটা মানুষ। যারা এই লোককে চেনে না তারা তো মাইরার কথায় বিশ্বাসই করবে না। এই লোকটাকে ঠাস ঠাস করে মেরে দেয়, এটা বিশ্বাসযোগ্য না। আপাতত তার নিজেরই বিশ্বাস হচ্ছে না। এত ইনোসেন্ট মানুষ কিভাবে এমন জ্বলন্ত চোখে তাকায়, আবার ঠাস ঠাস করে মেরে দেয়? ভেবে বাঁ হাতে নিজে গাল বুলালো। গল্প কবিতায় শুনেছিল ঘুমোলে নাকি কিছু মানুষদের কাছে তাদের ব্যক্তিগত প্রিয় মানুষকে ভীষণ স্নিগ্ধ আর মায়াবী লাগে। আপাতত মাইরার কাছে ইরফানকে তেমনই এক স্নিগ্ধ পুরুষ লাগছে। নিষ্পাপও লাগলো। কিন্তু মারের কথা মনে পড়লেই কেমন রেগে তাকালো ইরফানের দিকে। মনে মনে বিড়বিড় করলো, জীবনে ওই লোক ইনোসেন্ট নয়, বজ্জাত লোক একটা। তার খুব অপ্রিয় মানুষের লিস্টে এই লোকটা 1 নম্বরে। কথাগুলো ভেবে নিজেই মুখ বাঁকালো। আবারও মুচকে হাসলো। তার জামাই অনেক কিউট। এখন সে চুল পুড়িয়ে দিয়ে চুল ছাঁটাবে এই লোককে। তারপর তার বরটা কিউট ভিলেন জামাই থেকে কিউট হিরো জামাই হয়ে যাবে। কাপা দুহাত এগিয়ে নিয়ে যায় ইরফানের দিকে। বাঁ হাতে ইরফানের চুলগুলো ধরলো। ডান হাতে মোম এগিয়ে নিয়ে চুলগুলোয় ধরালে কেমন ছ্যান ছ্যান শব্দ হয়। মাইরা নিজেই ভয় পেয়ে ছেড়ে দেয় চুল। ভীত হয়ে ইরফানের মুখের দিকে তাকালে দেখলো ইরফান শান্ত নীরব, একটুও নড়চড় নেই। বাঁ হাত বুকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেললো। এরপর আবারও এগিয়ে গিয়ে চুলগুলো মোমের সুতোয় জ্বলতে থাকা আগুনের সাহায্যে পোড়ায়। চোখ নামিয়ে বারবার ইরফানের দিকে তাকায়। ভীষণ ভয় পাচ্ছে মেয়েটা। কিন্তু সে তো কাল রাত্রে প্রতিজ্ঞা করেছে এই লোককে এমন পাগল থেকে মানুষ বানিয়ে ছাড়বে। সময় নিয়ে মাইরা তার কাজ শেষ করে। একটা সাইজে রেখেছে, যেন সেলুনে গেলেই খুব সুন্দরভাবে সাইজ করে আসতে পারে। পুড়িয়ে যাওয়া ছাই সব ইরফানের ঘাড়েই পড়েছে। মাইরা দুটো কারণে স্বস্তি পায়। এক, এই লোকের ঘুম গাঢ়। আরেকটা, উল্টো হয়ে শোয়ায় সে কাজে সফল হয়েছে। এরপর সোজা হয়ে দাঁড়াতে নিলে ইরফান নড়ে চড়ে ডান হাত টানা দিতে নিলে মাইরা ধাক্কা খেয়ে বিছানায় পাতাল হয়ে পড়ে যায়। ইরফান চোখ মুখ কুঁচকে নেয়, তবে ঘুম ভাঙে না। মাইরার শরীরের কিছুটা তার গায়ের নিচে চাপে পড়ে। মাইরা শুয়ে পড়েছে ঠিক আছে, কিন্তু ব্যাপারটা হলো তার হাতে থাকা মোম তার গলার ভাঁজে পড়েছে, নিভে যায়নি এখনো। মোমের গলে পড়া তরল তার গলায় টুপটুপ করে পড়ে, জায়গাটা জ্বলে ওঠে। আগুনের শিখা মাইরার চামড়া ঘেঁষে জ্বলতে থাকে। মাইরা নড়তে পারছে না। দুহাত ইরফানের গায়ের নিচে পড়েছে। তার শরীরের উপর খানিকটা ইরফানের শরীরের ভর। মেয়েটা নড়তেও পারছে না, কথাও বলতে পারছে না। দাঁতে দাঁত চেপে আগুনে পোড়া জায়গার জ্বলুনি সহ্য করছে। কথা বললে এই লোক যদি তাকে হাতের কাছে পায়, কাঁচাই খেয়ে নেবে। সে তো আকাম করেছে, যদিও তার মধ্যে সে অনেক ভালো একটা কাজ করেছে। নাকের কাছে কেমন মেয়েলি গন্ধ পেয়ে ইরফানের ঘুম ভেঙে যায়।
ইরফান উল্টো পাশ থেকে সিধে হয়ে শোয়। মাইরা ছাড়া পেয়ে হন্তদন্ত হয়ে গলা থেকে মোম ছিটকে মেঝেয় ঝেড়ে ফেলে। তার গলা পুড়ে কয়লা হয়ে গিয়েছে বোধহয়। দ্রুত বেড থেকে নেমে দাঁড়ালে ইরফান আদো আদো চোখ খুলে মাইরার পৃষ্ঠদেশে ছড়িয়ে থাকা লম্বা চুলগুলোর দিকে তাকিয়ে ঘুম জড়ানো কণ্ঠে বলে, এখানে কি করছো? মাইরার আত্মার পানি শুকিয়ে যায়। কোনো কথা না বলে ভুঁ করে দৌড় দেয় ঘর থেকে। ইরফান বিরক্তি চোখে দেখলো মাইরার দৌড়, বিড়বিড় করলো, স্টুপিড বাঁদর। চোখ বুজে বাঁ হাতে কপাল স্লাইড করে, কপালে অসংখ্য বিরক্তির ভাঁজ। পাশে তার ফোনে কল আসতে হাত বাড়িয়ে রিসিভ করে কানে নেয়। ইরফান। বাবার গলায় ইরফান গলা ঝেড়ে বলে, বলো। তোমার সকালে এখানে এসে মিটিং এ অ্যাটেন্ড করার কথা ছিল, কোথায় তুমি? ইরফান ফোঁস করে শ্বাস ফেলে বলে, তুমি ম্যানেজ করে নাও বাবা। নিয়েছি, কিন্তু তুমি কখন আসবে? বিকেলের আগে আসার ট্রাই করো, আর্জেন্ট। ওকে বলেই কল কেটে দেয়। মেজাজ খারাপ লাগছে। সারা রাত না ঘুমিয়ে এখন একটু ঘুমিয়েছিল। এই স্টুপিড এসে তাও ভেসে দিল। এই মেয়েকে জাস্ট নেওয়া যায় না। কিছুক্ষণ চুপচাপ শুয়ে ঘুমানোর চেষ্টা করলে, ঘুম নেই, আবারও পালিয়েছে। বিরক্তির নিঃশ্বাস ফেলে বেড থেকে নেমে দাঁড়ায়। ঘাড় থেকে ঝরঝর করে কেমন ধুলোর মতো কিছু পড়ছে মনে হলো। হাত বাড়িয়ে ঘাড় ঝেড়ে ফেলে। এগিয়ে গিয়ে ঘরের লাইট জ্বালিয়ে আয়নার সামনে দাঁড়ায়। আয়নায় সৃষ্ট নিজের প্রতিবিম্ব দেখে ইরফান স্তব্ধ হয়ে যায়। স্থির চোখে নিজের দিকে তাকিয়ে চোয়াল শক্ত হয়ে যায়। চোখজোড়া থেকে যেন গরম লাভার ধোঁয়া বের হচ্ছে। চোখ বুঝে দুহাত মুষ্টিবদ্ধ করে নেয়। শ্বাস প্রশ্বাসের গতি বাড়ছে। মনে পড়লো একটু আগে মাইরা তার ঘরে এসেছিল। খুব ভালো করে বুঝেছে এই কাজ কাল। দুপা পিছিয়ে আসে। রাগে আয়নার জোরে একটা লাথি বসায়। কাঁচ ভেঙে টুকরো টুকরো হয়ে ঝরে পড়ে। ইরফান পায়চারি করে এপাশ ওপাশ। এগিয়ে গিয়ে বেড সাইডে টেবিল থেকে কফির মগ ছুঁড়ে ফেলে। আবারও খানিক পায়চারি করে। তীব্র রাগে শরীর কাঁপছে। চিৎকার করে বলে, স্টুপিড গার্ল, আই সোয়ার আই কিল ইউ। এরপর গায়ে একটা শার্ট জড়িয়ে হনহন করে অত্যন্ত দৃঢ় পা ফেলে ঘর থেকে বেরিয়ে যায়। উদ্দেশ্য সেলুন, আর সাথে মাইরা। ইরফান সেলুন থেকে চুল কেটে ফিরেছে। ডাইনিং এ দাঁড়িয়ে গম্ভীর মুখে চোখ খুঁজিয়ে খুঁজছে মাইরাকে। রান্নাঘর থেকে আওয়াজ পেয়ে সেদিকে পা বাড়ায়। পায়ের গতি দ্রুত। রান্নাঘরে মাইরা উল্টো দিক হয়ে ইরফানের ফুফির সাথে কথা বলায় ব্যস্ত। যদিও একটু পরপর পেছন ফিরে দেখছে। তার কথা হলো, ফুফির সামনে ওই লোক কিছু করবে না। ইরফানের ফুফি রান্নাঘরের দরজার দিকে চেয়ে বসে তরকারি কাটছে আর মাইরার সাথে টুকটাক কথা বলছে। সামনে চোখ পড়লে মাথা উঁচু করে তাকায় ইরফান ফুফি। ভদ্রমহিলা কিছু বলতে চাইছিলেন, উচ্চারণ করে আর এগোতে পারেননি ইরফানের চুলের অবস্থা দেখে। ইরফান নিজে চুল কাটবে এটা অসম্ভব। এ নিয়ে ইরফানের মায়ের সাথে কত কথা কাটাকাটি হয়েছে, কিন্তু ইরফান সে তার মতো, কারো কথা শুনবে না, তার যা মনে হবে সেটাই। তাকে হঠাৎ এভাবে দেখে ভদ্রমহিলা ভূত দেখার মতো চমকানো দৃষ্টিতে তাকিয়ে আছে। মায়েরা ইরফানের ফুপির এমন অবাক হওয়া দৃষ্টিজোড়া দেখে নিজেও অবাক হয়। কি তার পিছনে? সে নিজেও পেছন ফেরার আগে কেউ তাকে ঝট করে কোলে তুলে নিল। মায়েরা চিৎকার দেয়। ইরফান গটগট পায়ে তার ঘরের দিকে যায়। ইরফানের ফুপি বোধহয় বুঝেছে কাহিনী। তিনি দ্রুত উঠে পড়লেন। ইরফানের ঘরের দিকে যেতে যেতে বললেন, ইরফান বাবা, ওকে কিছু বলিস না, ও না বুঝে করেছে। ইরফান কিচ্ছু বলল না। তার ঘরে গিয়ে পা দিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দেয়। মাইরা ইরফানের কোলেই ছটফটায়। ইরফান মাইরাকে ঠাস করে বিছানায় ফেলে হাঁটু মুড়ে বসে। মাইরা ভীত চোখে ইরফানকে দুহাতে ঠেলে সরাতে চায়। তবে ইরফান মাইরার দুহাত তার বাঁ হাতের মুঠোয় নিয়ে পেছনে চেপে রাখে। মাইরার গাল ডান হাতে চেপে রাগান্বিত চেহারায় দাঁতে দাঁত পিষে বলে, কোথায় পেয়েছো এত সাহস? স্টুপিড, স্পিক আপ। মাইরা কেঁপে ওঠে, আর চোখে একটু তাকায়, অতঃপর চোখ নামিয়ে মিনমিন করে বলে, আমি আপনাকে মানুষ বানিয়েছি, এখন দেখো তো কি সুন্দর লাগছে। আগে আপনার মাথায় মিনি আফ্রিকা জঙ্গল লাগতো, বুঝলেন? ইরফান মাইরার গাল আরো শক্ত হাতে চেপে ধরে। মাইরা ব্যথা পায়, মৃদু আর্তনাদ করে। ইরফান সেভাবেই বসা থেকে উঠতে নিলে মাইরা ভয়ে নিজের শরীর ছেড়ে দেয়। ফলস্বরূপ খাটের কোণা থেকে নিচে পড়তে নিলে ইরফান দ্রুত মাইরাকে তার সাথে আগলে নেয়। বিচলিত হয়। মাইরার গালে হাত দিয়ে চিন্তিত কণ্ঠে বলে, হে গার্ল, হোয়াট হ্যাপেন্ড? ইরফানের কাল রাতের কথা মনে পড়লেই চোখ মুখে কেমন ভীতি জড়িয়ে পড়ে। বাঁ হাতে মাইরাকে নিজের সাথে আঁকড়ে ধরে ডান হাতে পকেট থেকে ফোন বের করে দ্রুত কল করে কাউকে। কেমন আছেন ইরফান ভাইজান?
ইরফান বোধহয় বিরক্ত হলো, ছোট্ট করে বলে, ভালো, তোমার বাবাকে পাঠাও, টাইম 2 মিনিট। উপাস থেকে ছেলেটা বলে, আপনি শুদ্ধ ভাইদের বাড়ি এসছেন? ইরফানের ইচ্ছে করলো এই ছেলের কানের গোড়ায় কষিয়ে একটা থাপ্পড় দিতে। ধমকে বলে, না, না আসলে তোমার বাবাকে কেন আসতে বলেছি? তোমার বাবাকে জাস্ট 2 মিনিট এখানে দেখতে চাই। বাবা তো বাথরুমে গেল, বের হলে বলছি। হোয়াট? এক্ষুনি বের করো তাকে, ইটস আর্জেন্ট। ওপাশে ছেলেটা মাথা চুলকালো, ভাবছে বাথরুম না করেই সে কিভাবে বের করবে তার বাবাকে। গ্রামের একখানা ভালো ডাক্তার তার বাবা, তাই সবাই তার বাবাকে একটু বাথরুমটাও সারতে দেয় না ঠিক করে। ইরফান কোনো সাড়া না পেয়ে গম গম সরে ধমক দিয়ে বলে, কথা বলছো না কেন? কোথায় তোমার বাবা? এত জোরে ধমক খেয়ে ওপাশে 13 বছরের ছেলেটা লাফ দিয়ে ওঠে। এপাশে ইরফানের বুকে মাথা রাখা মাইরা কেঁপে ওঠে। ইরফান ফোঁস করে শ্বাস ফেলে ঘাড় বাঁকিয়ে মাইরার দিকে তাকায়। তীক্ষ্ণ চোখে কিছুক্ষণ মাইরার পানে চেয়ে গম্ভীর স্বরে বলে, তোমার বাবাকে প্রয়োজন নেই। ভাইজান, আপনি রাগ করলেন? বাবা বের হলেই ইরফান কল কেটে দেয়। ডান হাতে ফোন মুঠো করে শক্ত করে ধরে। আগুনের ফুলকির ন্যায় জ্বলন্ত চোখে মাইরার দিকে চেয়ে আছে। রাগে তার হাতে থাকা ফোন ছুঁড়ে ফেলল। চোখ বুজে শ্বাস ফেলল। একটু আগেও এত রাগিনি যতটা এখন রেগেছে। শরীর মৃদু কাঁপছে রাগের চোটে। ডান হাত মুষ্টিবদ্ধ করে ক্ষণ ক্ষণ শব্দ করে শ্বাস ফেলছে। মায়েরা ঢোক গেলে, এই লোক এমন স্ট্যাচু হয়ে আছে কেন? আজকে শুধু বেঁচে যাক, আর জীবনেও এই লোকের পিছে লাগবে না, অ্যাক্টিং করবে না। কিন্তু এর কি হলো? তাকে শুইয়ে দিয়ে চলে গেলেই তো হয়। এই লোকটার শরীর এত গরম। মায়েরার গরম লাগছে, আবার কেমন যেন অনুভূতিও নাড়া দেয় বারবার ভীতি ঢোক গেলে। ইরফান হঠাৎই মায়েরাকে ঝটকা মেরে তার থেকে দূরে সরিয়ে সর্বশক্তি দিয়ে মায়েরার ডান গালে থাপ্পড় মারে। মেয়েটা খাট থেকে ঠাস করে পড়ে যায়। বেড সাইড টেবিলের কোনায় সাথে কপালে ধাক্কা লাগে। ইরফান মাইরাকে ঝটকা মেরে মেঝে থেকে তুলে হুঙ্কার দিয়ে বলে, অ্যাক্টিং করছিলি আমার সাথে? তোর জন্য আমার ঘাম ছুটিয়ে অ্যাক্টর হওয়ার প্র্যাকটিস করছিলি? কথাটা বলে ডান গালে আগের চেয়েও শক্তি খাটিয়ে আরেকটা থাপড় মেরে দেয়। মাইরা আবার উল্টে পড়ে যায় মেঝেতে। ইরফান জ্বলন্ত চোখে মাইরার পৃষ্ঠদেশের ছড়ানো চুলগুলোর দিকে তাকায়। মাইরার পাশের বেডসাইড টেবিলে জোরে সোরে একটা লাথি দিয়ে হনহন করে বেরিয়ে যায় ঘর থেকে। মাইরার মাথা ঝিমঝিম করছে। চারিদিকে কেমন অন্ধকার দেখছে। মেজের সাথে মুখ ঠেকিয়ে ফুঁপিয়ে ওঠে, কিছুই বলে না। ইরফান দরজা খুলে বেরিয়ে যাওয়ার সাথে সাথেই তার ফুপি ঘরের ভেতরে আসে। মাইরাকে মেঝেতে এভাবে উপুড় হয়ে পড়ে থাকতে দেখে দ্রুত পায়ে এগিয়ে যায়। এরপর মাইরাকে টেনে তুলে মেয়েটার অবস্থা দেখে কেমন আঁতকে ওঠেন। ঠোঁটের কোণ বেয়ে রক্ত গড়িয়ে পড়ছে, ফর্সা গাল মনে হচ্ছে চিড়ে গিয়েছে। ইরফানের ফুপি কি বলবেন বুঝলেন না। ইরফান মেয়েটাকে এভাবে মারে নাকি? মাইরা যে বাচ্চামি করে এটা তিনি জানেন, আর ইরফানের রাগও জানেন, কিন্তু এভাবে মারার ব্যাপারে তার মনটা কেমন বিষিয়ে উঠল। মাইরাকে ধরে ধরে বিছানায় বসালে মাইরা নিজেই এক কোনায় গিয়ে শুয়ে পড়ে। একটা কথাও বলল না। শুদ্ধর মা অবাক হয়। ইরফানের দিকে এগিয়ে গিয়ে বলে, মা, জানিস তো ইরফান রাগী, কেন ওর পেছনে লাগতে গেলি? মাইরার চোখ থেকে বাঁধ ভাঙা অশ্রু গড়িয়ে পড়ে। ভাঙা গলায় বলে, আর লাগবো না।